ন্যায় বিচারের আশায় সিটি কর্পোরেশন আর আদালতের রায়ের অপেক্ষায় ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এর শত ব্যবসায়ী 1997 সাল থেকে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেসমেন্টে ব্যবসা করে আসছিলেন তারা। নিয়মিত পরিশোধ করেছেন সিটি কর্পোরেশনের ভাড়া ভ্যাটও। কিন্তু মেয়র তাপস এসে 2020 সালে এসব দোকান অবৈধ ঘোষণা দিয়ে বিনা নোটিশে গুড়িয়ে দেন। এতে মুহূর্তেই সব পুঁজি হারিয়ে পথে বসেন শত ব্যবসায়ী। রিপোর্ট করছেন SM আশরাফ। KM সোহেল একজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। ব্যবসা করার অনুমতি পাওয়ার আশায় শেষ ভরসা হিসেবে ঘুরছেন আদালত প্রাঙ্গণে। সোহেলের মতো এমন 500-র বেশি দোকানিও রায়ের প্রতীক্ষায়। অথচ 2020 সাল পর্যন্ত তারা ভাবেননি এভাবে সব পুঁজি হারিয়ে নিঃস্ব হতে হবে। 1997 সাল থেকে ফুলবাড়িয়ায় সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের সুপার মার্কেটের বেসমেন্টে সরকারের সব স্তরের অনুমতি নিয়েই ব্যবসা পরিচালনা করে আসছিলেন তারা। দোকান স্থায়ী করার কথা বলে মেয়র সাইদ খোকনও নেন লাখ টাকা। দিন শেষে প্রতারিত হন ব্যবসায়ীরা। সাইদ খোকন আসার পরে উনি আমাদেরকে ডাকায়, ব্যবসায় প্রতিনিধি যারা ছিল তাদেরকে ডাকায় এবং ওখান থেকে একটা সিদ্ধান্ত নেয় যে আমার বাবা যেহেতু আপনাদেরকে অস্থায়ী বরাদ্দ দিচ্ছে, আমি এটাকে স্থায়ী করে দিতে চাই। যেহেতু উনি এখন মেয়র হিসাবে আসে, স্থায়ী করার জন্য আমাদেরকে ডাকানো হয়। আমাদের কাছ থেকে ওনারা কমিটির মাধ্যমে প্রস্তাব করে সর্বনিম্ন এক একটা দোকানে 5,15,000 টাকা করে দিতে হবে, তাহলে আমরা মিউটেশন বা স্থায়ী বরাদ্দ করে দেব নামজারি সহকারে, ট্রেড লাইসেন্স, নামজারি সব কিছু। তো ওনাদেরকে আমরা সর্বনিম্ন 5,15,000 টাকা করে দিই। ওনারা সম্মিলিতভাবে মেয়র সাইদ খোকন সাহেব এবং আমাদের কমিটির যে দেলোয়ার হোসেন দিলু, ফিরোজ, ওরা ছিল, সম্মিলিতভাবে আমাদের কাছ থেকে 5,15,000 টাকা করে নেয়। আমাদেরকে মাত্র 14,400 টাকার একটা রসিদ ধরায় দেয়। আমরা 14,400 টাকা রসিদ পেয়ে ওনাদেরকে বাকি প্রশ্ন করি। ওনারা বলে এটা কর্পোরেশন খরচ আছে, আদার্স খরচ আছে, খরচ হয়ে গেছে। তো এরপরেই চলে আসে মেয়র তাপস সাহেব আসার পরে আমাদের ব্যবসায়ীদেরকে কাউকে ডাকায় না। 3 মাসের মাথায় উনি বিনা নোটিশে আমাদেরকে ব্যবসা থেকে উচ্ছেদ করে দোকানগুলি ভেঙে দেয়। তো ভেঙে দেওয়ার আগে আমরা ওনার সাথে বসি। উনি আমাদেরকে বলতে চায় যে আপনাদের দোকানগুলি থাকবে, শুধু দোকান ভাঙা হবে যেগুলি অবৈধভাবে এখানে মার্কেটের ভিতরে বাইরে সাইডে যে সমস্ত দোকানগুলি করছে, এখানে 950টার মতো দোকান আছে, এই দোকানগুলি ভাঙা হবে। তো যে সময় ভাঙে তার 20 মিনিট আগেও আমরা জানি যে ওই দোকানগুলি শুধু ভাঙা হবে। 20 মিনিট পরে আলোচনা হয়। ওই সময় ম্যাজিস্ট্রেট থাকে, ভাঙার সময় মনিরুজ্জামান ম্যাজিস্ট্রেট থাকে। ওনার ওয়ারলেসে একটা নিউজ আসে, আমরা অনেক সাধারণ ব্যবসায়ীরা শুনি যে মেয়র তাপস সাহেব বলতেছে বেসমেন্টও ভেঙে ফেলো। শুধু এতটুকুই অর্ডার, বেসমেন্ট ভেঙে ফেলো। ওয়ারলেসে শুধু বলে, উনি 2-3টা বেকু নিয়ে আসে, হ্যামার বাহিনী নিয়ে আসে, ঝটপট করে দোকানগুলি ভাঙা শুরু করে। আমাদের ব্যবসায়ীদেরকে 2 মিনিটও সময় দেয় না। 2020 সালে ভাঙার পরে 1বার, 2বার, 3বার মেয়র সাহেবের সাথে অনেকবার বসার চেষ্টা করি। মেয়র সাহেব আমাদেরকে কোনো সময় দেয় না, মেয়র তাপস সাহেব। এর মধ্যে আমরা ব্যবসায়ী 2-4 জন যারা আওয়াজ তুলি তাদেরকে মৃত্যুরও হুমকি দেয়। হাইকোর্ট আমাদের এই বিষয়গুলি সম্পূর্ণ জানে, কাগজপত্র দেখার পরে ওনারা বলে, অবাক হয়ে যায় যে একটা মানুষ এতগুলি মানুষকে কিভাবে জুলুম অত্যাচার করে রাস্তায় নামায় দেয়। আপনাদের সমস্ত কাগজপত্র রাইট, আপনাদের কাছ থেকে সিটি কর্পোরেশন টাকা নিল, আপনাদের কাছ থেকে আপনার কমিটি টাকা নিল, রসিদগুলি সব আছে এখানে, আপনাদের নামে নামজারি রসিদ আছে, আপনাদের প্রতি মাসে খাজনা দিচ্ছেন সেটা রসিদ আছে, আপনারা ইয়ারলি ট্রেড লাইসেন্স রিনিউ করছেন সেটা আছে, আপনাদের টিন সার্টিফিকেট আছে, আপনারা বছরে ভ্যাট দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলি আছে, সোনালী ব্যাংকের কাগজগুলি আছে, ট্যাক্স দিচ্ছেন এগুলি সম্পূর্ণ আছে। অনেকে ট্যাক্স ফাইল তৈরি করছে এখান থেকে ব্যবসা করে, এগুলি সব আছে। থাকা সত্ত্বেও ওনারা বলতেছে এখানে আমরা অবৈধভাবে আছি। তো এটা একমাত্র ক্ষমতার অপব্যবহার। আজকে আপনারা দেখতে পারতেছেন এই যে ক্ষমতার জুলুমের শিকার হয়ে আমরা যে রাস্তায় ছিলাম, ওনারা সেই রাস্তাও এখন আর নাই। এই দেশ ত্যাগ করতে হয়েছে ওনাদের। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয় বেসমেন্টের দোকান অবৈধ, অথচ ফুলবাড়িয়া সুপার মার্কেটে ঠিক উল্টো পাশেই আরেকটি মার্কেটের বেসমেন্টেই চলছে ব্যবসা। মার্কেটের সামনে ফুটপাত দখল হলেও তা দেখছে না সিটি কর্পোরেশন। এমনকি সামনের রাস্তা বন্ধ করে শত শত গাড়ি পার্কিংয়ের দৃশ্য চোখ এড়িয়ে যাচ্ছে। একটি সাক্ষাৎকারে মার্কেটের সভাপতি অভিযোগ করেন মেয়র তাপসকে চাঁদা না দেওয়াতেই এসব দোকান ভাঙা হয়েছিল। সিটি কর্পোরেশনে আমার থেকে এই তাপস এই বিলের জন্য 10 কোটি টাকা আমার কাছে চাইছে। 10 কোটি টাকা চাওয়ার পরে আমি 1 টাকা ঘুষ দিই, যেহেতু এটা আমার লস। যদিও অনুসন্ধানে জানা যায় বেসমেন্টে দোকান তৈরি হোক তা চাচ্ছেন না মার্কেট কমিটির সভাপতি
ক্যাসিনো দিলু খেত দেলাওয়ার হোসেন নিজেই। দেলাওয়ার হোসেন, দিলু সাহেব, ফিরোজ সাহেবের সমস্যা হইল আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, আমরা অত্যন্ত সহজ সরল, আমরা শুধু ব্যবসাটাই বুঝি, আমরা দুর্নীতি বুঝি না। আমাদেরকে ওনারা এক এক সময় বুঝায় যে কর্পোরেশন তোমাদেরকে এই সুবিধাটা দিবে, যেমন ট্রেড লাইসেন্স করতে দিবে, তো কিছু টাকা খরচ হবে। তো আমরা বললাম কেমন খরচ হবে? 5 লাখ টাকা লাগবে। যেখানে একটা ট্রেড লাইসেন্স বানাইতে 600-800 টাকার মামলা ছিল, সেখানে 5 লাখ টাকা লাগবে। যদি কেউ আমাদের মতো কেউ বলতো যে না ভাই এত টাকা তো লাগে না, ঠিক তারপরের দিন দেখা গেলো তার দোকানে তালা মারা হয়েছে অথবা তাকে টর্চার সেলে নিয়ে যাওয়া হয়েছে। তো এরপরে এইভাবে টাকাগুলো উঠাইতো, এখান থেকে উঠে শত শত কোটি টাকা নিত। যে আজকে আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে গেছি বেসমেন্টের, আমরা সবাই একত্রিত হয়ে আমরা নিজেরাই কমিটি করছি, আমরা নিজেরা মার্কেট পরিচালনা করব। যদি আমরা নিজেরা মার্কেট পরিচালনা করি তাহলে তো ওনারা 5 লাখ 10 লাখ 20 লাখ নিতে পারে না। আপনি অবাক হবেন, আজকে গ্রাউন্ড ফ্লোরে যেখানে মানুষ টয়লেটে যাবে সেই টয়লেটের দাম হলো 1,90,00,000 টাকা। টয়লেট বিক্রি হয় 3টা মার্কেটে 6টা টয়লেট, 12 কোটি টাকা সেল করা, 12 না 24 কোটি টাকা, 6টা মার্কেট 12 কোটি টাকা সেল করা। তো এই ইতিহাস বাংলাদেশের মধ্যে একমাত্র এই ফুলবাড়িয়া সুপার মার্কেটেই আছে বিরল যে ঘটনা, যে টয়লেট বিক্রি হয় 2 কোটি টাকা। এমনকি ব্যবসায়ীদের কিছু সংখ্যককে ওনার আওতায় নিয়ে জবরদখল করে উনি আজকে প্রায় 26 বছর 27 বছর যাবৎ সভাপতি। এটা বিরল ঘটনা, এটা বাংলাদেশের কোনো মার্কেটের ইতিহাসের মধ্যে নাই যেটা উনি করে। এসব বিষয়ে জানতে মার্কেট কমিটির অফিসে গেলে ক্যামেরা দেখে অফিস ফাঁকা করে সবাই চলে যান। কর্মচারীরা বলেন তারা কোনো কথা বলতে রাজি নন। মেয়র হানিফ থেকে সাইদ খোকন প্রত্যেকেই এই ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন, তাই বিশ্বাস করে নিজেদের পুঁজিও খাটান। কিন্তু সিটি কর্পোরেশন এখন কেন ভিন্ন ভাবছে, এসব নিয়ে এটিএন বাংলা কথা বলে প্রধান নির্বাহীর সাথে। অনেকের পুঁজি, তারপরে তাদের বিনিয়োগ অনেক কিছুই আছে। তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেটি আসলে সিটি কর্পোরেশন নিশ্চয়ই সামনের দিনগুলোতে আরও সুন্দরভাবে যখন পরিচালিত হবে তাদের বিষয়গুলো সেভাবে নিশ্চয়ই বিবেচনা করবে, এটি আমি আশা করি। কারণ ইতিপূর্বে অনেক জায়গাতে ক্ষতিগ্রস্তদেরকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে পুনর্বাসন করা হয়েছে। এক্ষেত্রে যদি তাদের যথার্থ যৌক্তিকতা থেকে থাকে এবং সেটি প্রমাণক হিসাবে থেকে থাকে, তাদের সপক্ষে কাগজপত্র থেকে থাকে, তাহলে সিটি কর্পোরেশন নিশ্চয়ই সামনের দিনগুলোতে মহামান্য আদালতের আদেশের আলোকে অবশ্যই সিটি কর্পোরেশন সেটিকে বিবেচনা করবে। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হোক এটি অবশ্যই আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমরা চাই। সম্পত্তি কর্মকর্তা এবং রাজস্ব কর্মকর্তা বলেন মানবিক দিক বিবেচনায় নিয়ে তারা একটি সিদ্ধান্ত নিতে পারেন। মানবিক দিক ওদের বিবেচনা করার কোনো সুযোগ আছে কিনা? মানবিক দিক বলতে আসলে ব্যবসায়ীদেরকে পুনর্বাসন করার বিষয়। তো পুনর্বাসনের বিষয়টা বেসমেন্টে না হলো তাদেরকে তো কোথাও দিতে হবে। সেই ক্ষেত্রে ওই ভবনের যদি আপনার সক্ষমতা যদি থেকে থাকে যে আরো একটা ফ্লোর করা যায়, তাহলে হয়তো সেভাবে সিদ্ধান্ত আসতে পারে। বা সিটি কর্পোরেশন অন্য কোনো মার্কেটে যদি আপনার অ্যাভেলেবল থাকে কিছু দোকান, সেগুলোর মধ্যে পুনর্বাসন করার জন্য কর্তৃপক্ষ চিন্তা করতে পারে। প্রশাসক স্যার বলেছেন এই মার্কেটের বিষয় নিয়ে একটা মিটিং ডাকো। স্যার মানবিক মানুষ, তাকে মানবিক দিকটি তুলে ধরতে হবে। স্যারের কাছে হেল্প চাইলে তিনি একটা গাইডলাইন দেবেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তারা যেন নাগরিক সেবার দিকে গুরুত্ব দেয়। নাগরিক সেবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ আমাদের এই সিটি কর্পোরেশনের। বিশেষ করে ছোটোখাটো সামান্য সনদগুলো দ্রুত গতিতে আমাদেরকে দিতে হবে এবং রাস্তাঘাটের অনুন্নয়ন কাজগুলোকে আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কাজ। সেই ডিপার্টমেন্টে যারা দায়িত্বরত আছেন আমি তাদের প্রতি অত্যন্ত সহমর্মী। তারা অত্যন্ত কঠিন একটা চ্যালেঞ্জের কাজ করেন, তাদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য অনুরোধ করব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ কর্পোরেশনের কর্মকর্তাদের হুঁশিয়ার করে বলেন কোথাও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ছাড় নয়। জনগণকে যেন কোনো প্রকার হয়রানির মধ্যে না পড়তে হয় এবং কোনো একটা বিষয়ে বিলম্ব হলেও সেটা সদ্ব্যবহারের মাধ্যমে ভালো করে তাদেরকে বুঝিয়ে বলার মাধ্যমে যাতে আমরা জনগণের সাথে এই সিটি কর্পোরেশন বা সরকারের যে একটা ব্রিজ, একটা সুসম্পর্ক যেন আমাদের থাকে। যারা ইতোপূর্বে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত ছিলেন, যারা সরকারি চাকরিতে থাকা সত্ত্বেও রাজনৈতিক নেতাদের মতো আচরণ করেছে, তো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে।
খুব শীঘ্রই মার্কেটে ব্যবসায়ীদের এসব সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এক সভায় বসছেন। ভুক্তভোগীরা তাকিয়ে ন্যায় বিচারের আশায়। আমাদের যদি পুনরায় এখানে মার্কেটটা দেওয়া হয়, আমাদের যদি দোকানপাটটা আবার দেওয়া হয়, তাহলে আমরা সুন্দরভাবে এখানে ব্যবসা পরিচালনা করে আমাদের জীবিকা অর্জন করে আমাদের বিবি বাচ্চা আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারবো। তাই মাননীয় প্রশাসক মহোদয়ের কাছে এবং সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের কাছে 531 জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পক্ষ থেকে আমার আকুল আবেদন, বিশেষ আবেদন তাদের কাছে, তারা যেন এই মামলাটাকে একটু সহজ পর্যায়ে নিয়ে আমরা যাতে করে দোকানগুলি পুনরায় ফিরে পাই, তারা যেন সেই ব্যবস্থাটা করে। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।